প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রূপকথার রাতে। বরাবরের মতোই সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য। রূপকথার রাতে আপনারা জানেন আমার সঙ্গে থাকেন দুজন অতিথি। আজকে যে দুজন গুণী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, একজন ক্যামেরার পেছনের মানুষ, একজন ক্যামেরার সামনের মানুষ। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি যিনি ক্যামেরার পেছনের মানুষ। তিনি কাজ করছেন 60-এর দশক থেকে। প্রথমে তার নির্মিত নাটক দর্শকরা পেয়েছে, তারপরে তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। তার কাছ থেকে আমরা পেয়েছি 3 শতাধিক চলচ্চিত্র, 3 শতাধিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে তিনি কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। 1989 সনে সত্য মিথ্যা চলচ্চিত্রে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমাদের সঙ্গে আছেন কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, প্রযোজক ও পরিচালক শ্রদ্ধেয় ছটকু আহমেদ। স্বাগত রূপকথার রাতে। হ্যাঁ, সবাইকে রূপকথার দর্শক এবং সবাইকে আমি আমার সালাম দিলাম, শুভেচ্ছা এবং ভালো। এবং ওই যে বলছিলাম আরও একজন আমাদের সঙ্গে আছেন যিনি ক্যামেরার সামনের মানুষ। তাকে আমরা প্রথম আবিষ্কার করেছিলাম 1985 সালে রায় বিনোদিনী চলচ্চিত্রের মাধ্যমে। তারপরে তার দক্ষ অভিনয় দিয়ে তিনি আমাদেরকে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এবং এত বছর ধরে একইভাবে কাজ করে যাচ্ছেন। এই সময়ে একদম রিসেন্ট তার কাছ থেকে আমরা পেয়েছি রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি, যেখানে একদম অন্য রকম বেশে আমাদের সামনে হাজির হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শ্রদ্ধেয় সুব্রত। রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, রূপকথার রাতে এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে রূপকথার রাতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব। আর আমি তোমার সাথে একটু বলি, তুমি বললে যে আজকে রাতে দুজন গুণী শিল্পী, গুণী অতিথি। আমি এখানে বলি ছটকু ভাইয়ের মতো বসার মতো আমার কোনো গুণ নেই। উনি এত গুণে গুণান্বিত, উনি যে আজকে এই রূপকথার রাত অনুষ্ঠান ওনার পাশে আমাকে বসার জন্য উনি অনুমতি দিয়েছেন, এই জন্য সত্যি এই রাতটা আমার কাছে অনেক সবচেয়ে বেশি গুণী। ও এখন সব রকম চরিত্রে অভিনয় করে, একমাত্র আর্টিস্ট আমাদের তো এখন সব শিল্পী চলে যাচ্ছে আস্তে আস্তে, তার মধ্যে একমাত্র সুব্রত আছে যে এখনো আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন চরিত্রে রূপায়ণ করে। একেবারে এই যে বিয়োগের কথা বললেন, একদম বিয়োগ বেদনা যদি বলি একদম সাম্প্রতিক 4 জানুয়ারি এবং 5 জানুয়ারি শ্রদ্ধেয় অঞ্জনা চিত্রনায়িকা এবং শ্রদ্ধেয় 3 আর 5 আচ্ছা, এবং 5 তারিখে শ্রদ্ধেয় প্রবীর মিত্র। ওনাদের দুজনের কথা যদি বলতে হয়, শ্রদ্ধেয় প্রবীর মিত্র তো আমি ভুল না করলে 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। চিত্রনায়িকা অঞ্জনা, তিনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী। তিনি 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আমি ভুল না করলে শ্রদ্ধেয় প্রবীর মিত্র 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমি জানি যে তাদের দুজনের সাথে আপনাদের অনেক অনেক স্মৃতি আছে। প্রবীরদা তো মনে করেন, প্রবীরদা আমি যখন চলচ্চিত্রে আসলাম তিতাশিক্ষী নদীর নামে, আমি তখন তো ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করি ঠাকুরগা, ওখান থেকে হাবিব আমাকে ফোন করে নিয়ে আসলো। তখন ওখানকার হিরো ছিল আমার প্রবীরদা, এবং এরপর থেকে আমাদের সায়ন সাগরের ও একটা অকৃতম বন্ধু হয়ে গেছিল এবং প্রত্যেকটা চলচ্চিত্রে ছিল। সেরপরে প্রতিজ্ঞা, নাচ বউ, মিন্টু আমার নাম, মানে এমন কোনো ছবি নেই, সব ছবিতেই বাঁধনহারা, তারপরে ছোট মা, মানে দুনিয়া আমাদের যত ছবি, বড় ভালো ছিল, সব ছবিতে প্রবীরদা ওতপ্রোতভাবে জড়িত। এবং সে এমন হয়ে গিয়েছিল, আমার বিয়েতে পর্যন্ত সে হাজির ছিল। মানে আমাদের একটা মানে মনে করা যে আমাদের বুকের একটা হাড় চলে গেছে। এবং তার ওর সুব্রতের সাথে তো প্রবীর মিত্রের একেবারে মানে স্মৃতি আমি শুনেছি। আর অঞ্জনার কথা বলবো কি, অঞ্জনা নৃত্যশিল্পী হিসাবে সে কিন্তু প্রেসিডেন্ট আইয়ুব খান থেকে পুরস্কার পেয়েছে। সে কিন্তু অনেক নাম করা, ছোটোকাল থেকে সে আসছে। এবং সে আমাদের ওই যে যখন ওই যে ছবিটা করলো, ওই যে ঢাকা শহরে আইসা আমার আশা পুরাইছে, একবারে আমাদের সবাইকে মাতিয়ে দিল। এবং সে নৃত্য বলো, অভিনয় বলো, প্রত্যেকটা জিনিসে। এবং সবচেয়ে বড় কথা কি, ওর কোনো অহংকার ছিল না। ওর মানুষের সাথে এত ভালো মিশতো, যাকে পাইতো দৌড়ে গিয়ে মিশতো। সে তার ছোট না বড়, তার কোনো রকম বাচ্চা ছিল না। এই অমায়িক ব্যবহারে একটা শিল্পী এভাবে চলে যাবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। একেবারে। আপনার কাছে একটু আসি, আমি জানি যে শ্রদ্ধেয় প্রবীর মিত্রের সাথে আপনার অজস্র স্মৃতি আছে। কোন স্মৃতিগুলো খুব বেশি নাড়া দিচ্ছে এই সময়ে এসে? সব কিছু এবার প্রথম থেকেই স্মৃতি তো আসলে যতদিন একটা মানুষ বেঁচে থাকে সেই স্মৃতিগুলো খুব মধুর হয়। যখনই সে লোকটা চোখের আড়াল হয়ে যায় তখন সেই স্মৃতিগুলো বেদনা বিধুর হয়ে যায়। চটকু, তাই নয় কি? না, তো আসলে সেই স্মৃতিগুলো এখন আমার কাছে একটা কষ্টের মনে হচ্ছে। যতদিন উনি জীবিত ছিলেন তখন অনেক
বলতে পারতাম এই স্মৃতি। এখন কষ্ট হচ্ছে, কারণ এই লোকটাকে নিয়ে আলাপ আলোচনা করছি, অত লোকটা তো নেই। লোকটা নেই। প্রথম ছবি, দ্বিতীয় ছবি থেকেই দাদার সাথে আমার পরিচয়। আমি দাদার ছোটো ভাইয়ের চরিত্র অভিনয় করছিলাম, আমার ভাবি চরিত্রটি করছিল শর্মিলী ভাবি, তিনিও আজ আমাদের মাঝে নেই। চলার পথে একটি ছবি, তো সেখান থেকেই সংলাপ বলতে ওনাদেরকে দেখলেই তো তখন আসলে তখন মাত্র নতুন এসেছি, কীভাবে সংলাপ বলবো। থ্রোয়িং করতে গেলে যদি ভুল ধরে ফেলে, বললাম আরে কী করেন হালাই, এমন করেন তো। উনি একটু ঢাকায় অ্যাকসেন্টে কথা বলতে, এভাবে কন কী করতেছেন। আচ্ছা ঠিক আছে বলতেছি, দাদা আপনি আমাকে তুমি করে বলেন না, মেশারে হইব না কমুনে পড়ে, দেখা যাক আগে চালিয়ে যায়। তো তুমি আর কোনো দিনও দাদার মুখ থেকে কিন্তু বের করতে পারিনি। দাদা সবাইকেই আপনি করেই কথা বলতেন। অলমোস্ট দেখতাম যে স্মৃতি অনেক, মানে কি সুব্রত কি আমার তো জ্বর আইছে, তা আমি কি করব, কোন ওষুধ খামো কি খামো না সেটা কন। তো এরকম প্রতিটি মুহূর্তে কোনো কিছু হলেই, এই যে পোলারে তো ভর্তি করাই তুইব, কোন কলেজে ভর্তি করামো। তো এই যে সম্পর্কটা এমন হয়ে গেছিলো যে আমাকে জিজ্ঞেস না করেই মনে উনি কোনো কাজ করতে পারতেন না। ভাবি অসুস্থ হলো, ওনাকে নিয়ে উনি ব্যাঙ্গালোর যাবেন, ভেলুরে যাবেন চিকিৎসা করাতে। আমার টিএনটি ফোন দিয়ে বললো আমি তো যাইতেছি গিয়া 9 মাসের লেগা, সংসার পোলামায়া সব দেখেন, বাজার বুজার কী লাগে না লাগে সব করে দিয়েন, বুঝছেন। আচ্ছা যান, কোনো টেনশন করেন না। আমি কিন্তু তাই করেছি। কোন ছেলে কখন স্কুলে যাবে, কখন আসবে, এবং ওদের আসতে স্কুল থেকে দেরি হলে, কোথাও গেলে দুষ্টুমি করলে ওনার বড় মেয়ে মনি আমাকে ফোন করে নালিশ দিত, কাকু মিথুন কিন্তু এই অবস্থা, নিপুণের এই অবস্থা, আকাশ কিন্তু এই করে। এই যে তার সাথে আমি আমার একেবারে এমন হৃদ্যতা হয়ে গেল যে তাদের কোনো কিছুর মধ্যে মেয়ের জন্য ছেলে দেখবে আমার থাকতে হবে, মেয়ের বিয়েতে কোথা থেকে মিষ্টি আনতে হবে আমার গিয়ে আনতে হবে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তারপরে আমার একটা নাটকের দল ছিল, সেই নাটকে উনি থাকতেই হবে ওনাকে, আমি ওনাকে ছাড়া চলতে পারতাম না। শুধু উনি না, আমি যদি বলি আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাহেব, আনু ভাই, আমরা সবাই ওস্তাদজি বলতাম, গুরুজি বলতাম। উনি একজন, প্রবীরদা একজন, শওকত আকবর একজন। এদের সাথে আমার অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল। কিছু হলেই আমার ডাক পড়তো, কেউ ডাক্তার দেখাতে যাবে ইন্ডিয়াতে, ওখানে আপনার তো যেতে হবে। আমি শুটিং তো না, আপনি না গেলে আমরা যাব না। এটা আমার মনে হয় যে আমি অর্জন করেছিলাম ওনাদের কাছে ভালোবাসা, যার জন্য ওনারা আমাকে কোনো কিছু, ওনার কোনো কোথাও পা দিতে গেলে আমাকে জিজ্ঞেস করতো। সেখানে আমি কারো একেবারে অনেকেই সন্তানের মতো, ছোটো ভাইয়ের মতো, সব দিক দিয়ে আমি তাদের কাছ থেকে আসলে সেই মানে ভালোবাসাটা আদায় করে নিয়েছি। মানে অকৃপণভাবে ওনারা আমাকে আদর করেছেন, আমাকে স্নেহ করেছেন, সন্তানের মতো, ভাইয়ের মতো। কিছু সম্পর্ক রক্তের সম্পর্কেরও উঠে যায়, তো তেমন একটা সম্পর্ক ছিল আপনার সাথে। এই কজন লোকের সাথে তেমনি আমার সম্পর্ক হয়ে গিয়েছিল, যারা সব কিছুর মধ্যেই আমাকে থাকতে হতো, আমাকে ছাড়া কিছুই হতো না। একেবারে শ্রদ্ধেয় ছোটকু আহমেদের কাছে যদি আসি, যে প্রবীর মিত্রের সাথে কোন স্মৃতিগুলো খুব বেশি নাড়া দিচ্ছে এই মুহূর্তে আপনাকে? প্রবীর মিত্রের সাথে আমি বললাম না, আমার তো জীবনের সবগুলো ছবি, মানে আমি যদি ছিলাম মিন্টু আমার নাম থেকে শুরু করে, তিতা সেকেন্ড নাম শুরু করে, লাস্টে বড় ভালো ছিল, তারপর আমার নাচবো ছবিতে, মানে এমন কোনো ছবি নেই। প্রতিজ্ঞা ছবি একটা বিখ্যাত, ওর যতগুলি ছবি আমরা করেছি সব সুপার হিট। ওকে প্রথম আমরা নায়ক বানালাম তো এতে তিতা সেকেন্ড নামে, তারপরেও আবার নায়ক করেছে বৈরাগী তার শেয়ানা ছবিতে, সেটাও আমাদের ছবি। মানে আমরা ক্রমাগত তাকে টেনে গেছি। এবং আমি যখন গল্প লিখতাম, কিছু করতাম, প্রবীর মিত্রের জন্য একটা চরিত্র লিখে রাখতাম যে আমার দাদা এটা করবে, দাদা ওইটা ভাই হোক, তাদের বাবা হোক, ওইটা না হোক, একটা চরিত্র থাকতোই। কারণ প্রবীর মিত্র আমাদের কাছে এত প্রিয় ছিল, মানে তার হাসি, তার অভিনয়, তার দক্ষতা, মনে হতো যেন এই চরিত্রটা সে ছাড়া কেউ ফুটিয়ে তুলতে পারবে না। তাই আমরা সবসময় প্রবীর মিত্রকে করি। প্রবীর মিত্রের সবচেয়ে বড় স্মৃতি যেটা, প্রবীর মিত্র আসলেই ওই এক প্যাকেট সিগারেট তাকে দিতে হতো। তো সিগারেটটা না দিলে আমি আগেই বলতাম যে দাদাকে আগে সিগারেটটা দিয়ে, এক প্যাকেটটা দিয়ে তারপর দাদাকে সেটা আনবি। দাদা ওটা পেয়েই বলতো ছোটকে পেয়েছি, আমাকে হাসি নেওয়ার। মানে অনেক অমায়িক ব্যবহার ছিল একটা ভদ্রলোকের, এবং এই অমায়িক ব্যবহারটাতে তার অভিনয় নৈপুণ্যের মধ্যে কাজে লাগাতো, যার জন্য প্রত্যেকটা ছবিতে সে মানুষের মন কাড়ি দিয়েছে। লাস্টে যেদের একটা রঙিন নবাব, সেটা তো করে একটা দর্শককে মাতিয়ে দিয়েছে সে। তা আমার কাছে মানে মনে হয় যে প্রবীর মিত্রের মতো শিল্পীরা যুগ যুগ ধরে খুব কমই আসে। এবং সবচেয়ে বড় কথা কি, যেটা আমি কদিন আগেও বলেছি এক টিভিতে, যে প্রবীর মিত্ররা চলে গেলে হবে কি, তার নেক্সট লোক নাই।
আমরা যখন একটা চরিত্র লিখি সেটা অভিনয় কে করবে চিন্তা করি, এবং চিন্তা করতে গিয়ে দেখি সব ফাঁকা। খলিল ভাই নেই, আনোয়ার হোসেন নাই, শওকত আকবর নেই, হাসান ইমাম আমেরিকা, মানে সব ফাঁকা। এই প্রবীর মিত্র ছিল, তাও সে অসুস্থ হয়েছিল 3 বছর, একদম বিছানায় ছিল 3 বছর, কারোর সাথে যোগাযোগও কম ছিল। আমরা তখন গল্প লিখতে গেলে সত্যি কথা বলি, একটা নেক্সট কে করবে এই চরিত্রটা সে ভাবে পাই না। আমাদের খুব একটা শূন্যতা শিল্পীর, মানে শিল্পীর একটা অল্টারনেটিভ যে শিল্পী, সেই শিল্পীটা আমাদের শিল্পী সমাজে নেই, সেটা খুব কম। এবং যারা করবে তারা মানে ওইভাবে একটা গল্প মধ্যে টেনে নিতে পারে না, যেগুলি করতে প্রবৃত্তরা। আসলে প্রবীরদের মতো শিল্পীরা হচ্ছে ভাগ্যবান, তাদের জন্য ছোটকু বেড়া চরিত্র সৃষ্টি করতো যে এ পারবে। আমরা এতই দুর্ভাগা যে আমাদের উপর আস্থা রাখতে পারছে না, পারে না। আসলে কেন, আমাদের একটা লিমিটেশন আছে যার জন্য। কিন্তু ওনারা এত মন প্রাণ দিয়ে একটা চরিত্র সৃষ্টি করার জন্য ওনারা উদ্গ্রীব থাকতেন, সেই চরিত্রটা প্রাণবন্ত হয়ে যেত। কিন্তু যেহেতু ওনাদেরকে শিখাবার লোকগুলি পেয়েছিলেন, আমরাও কিছু পেয়েছিলাম ছোটকু ভাইদের মতো। ওনারা আমাদেরও চরিত্র লিখেছিলেন, কিন্তু যখন দাদারা থাকতো সেই চরিত্রগুলো আমরা পেতাম না। আমাদের এখন ক্ষুধা, আমার ক্ষুধা যে দাদাদের জন্য চরিত্র ছিল বিধায় তারা অভিনয় করতে পারতেন, আমাদের জন্য কিন্তু এখন হবে না। কারণ ছোটকু ভাইরা তো এখন লিখছেন না, সময়টাই যেন কোথায় হারিয়ে গেছে, পরিচালকগুলিও চলে গেছেন, তারাও বয়সের ভারে নেই। ব্যাপারটা সত্যি কথা বলি কি, আমরা গল্প যখন লিখতাম না, চরিত্রটা চিন্তা করতাম যেটা কে করবে, এবং সেই পারফরমেন্সে করতে পারলাম। তখন প্রবীর মিত্র ছাড়া আমরা মানে এইসব ধরনের চরিত্রকে ভাবা যেত না। প্রবীর মিত্র অবাক হয়ে যাবে, একটা প্রতিজ্ঞা ছবিতে একটা গ্রাম্য বোকা ছেলে পাঠ করেছে, অসাধারণ। হ্যাঁ অসাধারণ পাঠ করেছে। সে গান গেয়ে যাচ্ছে, শুই নাচি নাকি ঢাকা শহরে টাকা উইরা বেড়াইতেছে, মানে অবাক কাণ্ড। সে একটা লুঙ্গি পরে একটা দিয়ে, মানে ভাবা যায় না। তার আগে সে ছিল হিরো। তো এই ক্যারেক্টারের ভেরিয়েশন, যেটা একটু আগে আমাকে মেকআপ রুমে বলছিল যে আমরা ক্যারেক্টারের ভেরিয়েশন পাচ্ছি না, একই ক্যারেক্টার। এই যে তুমি বললে কদিন আগে একটা ওইটিতে রিলিজ হয়েছে, এটার মধ্যে ভেরিয়েশন পেয়েছে, এবং ভেরিয়েশন না পেলে আর্টিস্ট তার অভিনয় কেমন করে দেখাবে, আর্টিস্টেরও তো ক্ষুধা কেমন করে দেখাবে, তাদের একটা ক্ষুধা থেকে যায়। এবং ক্ষুধাটা চরিত্রের মধ্যে যদি দেখাতে না পারে, সেই চরিত্র যদি গল্পের মধ্যে না থাকে, তাহলে কী হবে? আমরা বলি ওই আর্টিস্টটা কী করে, তাহলে ওর স্কোপ কোথায়? এখন নায়ক নায়িকা ছাড়া সেকেন্ড অল্টারনেটিভ আর্টিস্টের ক্যারেক্টারই থাকে না গল্পের মধ্যে। একেবারে ওই যে বলছিলাম না, সময়টাই যেন কোথায় হারিয়ে গেছে। আবার একটু সেই সময় চলে যেতে চাই। বাবার ক্যারেক্টার, বড় ভাইদের ক্যারেক্টার এমন এমন সৃষ্টি করা হয়েছিল, এখানে এতটুকু আশা, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, এমন এমন ছবি। সেখানে যে রাজ্জাক ভাইরা আমাদের পিতামাতা সন্তান, তো এই চরিত্রগুলিতে এখন নাই। এখন তো দেখা কি, এখন বাবারা আমরা ছবিতে চলে গেছি, ওখান থেকে নাই, মানে অভিনয় করতে পারবে না বিধে আমাদের একটা ছবি বানিয়ে ওখানে রেখে দিচ্ছে। এখন ওই চরিত্রগুলি আর আসছে না, লিখছে না। কে করবে? আর আমি তো মনে করি আমাদের পরে যারা আসছে তারা আরো অনেক অভাগা। আমাদেরকে তো ওনারা শিখিয়েছেন। আমি ভুল হলে আনু ভাই আমাকে শিখিয়েছেন, আমাকে প্রবীরদা শিখিয়েছেন, আমাকে শওকত আকবর শিখিয়েছেন, মোস্তফা ভাই শিখিয়েছেন, রাজ্জাক ভাই সাথে অভিনয় করতে উনি শিখিয়েছেন, উনি বলেছেন। এখন তো কেউ শিখাচ্ছে না। এখন আরো অবাক লাগে যে আমাদের পরে যারা আসছে তারা শিখতে চাচ্ছে না। তার সবচেয়ে মানে বড় একটা ব্যাপার যে আমার সাথে সিকোয়েন্সটা করবে, সে আমাকে বলে যে আঙ্কেল একটা সেলফি তুলি। তা আমি রাগ করে বলি, তুমি সেলফি তুলে কি হবে? তুমি না হয় তোমার ছবিটা তুলতে কিছু ভিউ পাবে। তুমি যদি আমার সাথে আলাপ করতে যে আমি এই চরিত্রটা এখন করব, এই সিকোয়েন্সটা করব, আঙ্কেল আপনি কি করবেন, কিংবা আমি কি করতে পারি, আসেন না আমাকে একটু পরামর্শ দিন না। তাহলে আমার হতো কি, ওর জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো, আমি একটু চিন্তা করতে পারতাম। না, ওই সেলফির মধ্যেই বিদ্যমান হয়ে যাবে বলে ক্রেডিট পাস কেটে চলে যায়। তো চরিত্র কার জন্য লিখবো না? সেটাই সাকিব খান বলতেন না যে আমি যে তর্ক করব, আমি যে ড্রামা করব, আমার অপোজিটটা কে? আর বেছে সে মিশা সদাগর বের করতে বিলেনের জন্য কেন লাগবে, যে ওর সাথে না করলে ড্রামাটা জমেই না। তো একটা আর্টিস্টের আরেকটা যে আর্টিস্টকে যদি পারফরমেন্স না করে সাইমালটেনিয়াসলি ঠিক মতো, তাহলে সেই পারবে না ওইরকম করতে, সেও তো তারটা দিতে পারবে না। আমি শ্রদ্ধেয় অঞ্জনা ম্যাডামের কথা একটু চলে যাব। আপনি তাকে নায়িকা হিসেবেও পেয়েছেন, খুব মুখরিত একটা সময় ছিল। একটু তার স্মৃতিচারণ করব, কোন স্মৃতিগুলো এখন নাড়া দিচ্ছে ভীষণভাবে? অঞ্জনা ম্যাডামের সাথে আমি দুটো ছবি করেছি। একটা ছবি করেছি প্রতীক্ষা, আমার মনে হয় বিএচ নিশান আপনাদেরই শিষ্য ছিল, কাজ করেছে, তার প্রথম পরিচালিত ছবি, এবং তারা কয়েকজন মিলে একটা ইউনিট করেছিল ছবিটা প্রডিউস করবে। তো কাকে নেবে,
অঞ্জনা ম্যাডামের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, আর আমি নতুন হিসেবে আমাকে নেবে এই জন্য ওই ছবিটা করেছিলাম। ছবির নাম ছিল প্রতীক্ষা, এবং ওটা মূল চরিত্র ছিল আমাদের রাজীব ভাই। আচ্ছা, তো আমি প্রথম শুটিং আমার এখনও মনে আছে যে আমাদের এফডিসির বাগানটার মধ্যে একটা গানের শুটিং দিয়ে ছবিটা শুরু হচ্ছে। তো আমার সাথে এমন আন্তরিকভাবে মিশলো কিংবা আমাকে এত সহজ করে নিল, আমার মনেই হয়নি যে আমি তার সাথে প্রথম ছবিতে অভিনয় করতে যাচ্ছি সেদিন। তো এই যে আসলে আমাদের নতুনদেরকে একবারে কাছ থেকে আপন করে নেওয়া, সহজ করে নেওয়া, যাতে অভিনয় করতে আমার জড়তা না থাকে, তারও কোনো জড়তার জন্য আমার মধ্যে না পড়ে, এই যে একটা অভিনয়ের সময় আমাকে সহজ সরল করে নেওয়া, এটা কিন্তু ওনাদের মতো শিল্পীদের কাছে ছিল এবং এখনও সবার সাথে, আমি ববিতা ম্যাডামের কথা বলবো, সবার সাথে এই জিনিসটা ছিল। তারপরে উনি আর আরেকটা ছিল যে উনি কোনো নায়িকা চরিত্র ছাড়া করবেন না। তো এই করতে করতে অনেক পরে আমি তাকে অনুরোধ করলাম, আমি ম্যাডাম একটা ছবিতে আমারই স্ত্রীর চরিত্র কিন্তু ভাবি চরিত্রটা, সেখানে নায়ক থাকবে 3 জন, এক ভাই জাহাঙ্গীর আলম, এক ভাই মেহেদি হাসান, আরও একজন, এরকম। উনি আসলে নায়িকা অ্যাপিয়ারেন্সটাই পছন্দ করতেন, নায়িকা ব্যতীত একটি চরিত্রেই তিনি অভিনয় করেছেন আপনার বিপরীতে, সেই স্মৃতি অনেক অনুরোধ করে রাজি করালাম, আচ্ছা ঠিক আছে আপনি যখন অনেক করে বলছেন তাহলে আমি করব 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 করলো। সেটা জি সরকারের ছবি হাঙ্গামা। কিন্তু তারপরে উনি আর কোনো ছবিতেই আর অভিনয় করেননি। তা আমিও জিজ্ঞেস করেছিলাম যে কেন করেন না। আমি সুব্রত, আমি তো বিভিন্ন দেশের বাইরে যাই, তখন আমাকে নায়িকা হিসেবে পরিচিত করা হয়, চিত্রনায়িকা অঞ্জনা। তো আমি যদি এখন অভিনেত্রী হয়ে যায় তখন অভিনেত্রী অঞ্জনা বলবে, আমি নাচের এই নামটা নিতে চাই না। আমি ছোটোবেলা থেকেই মঞ্চেও যখন কাজ করতাম অঞ্জনা অঞ্জনা অঞ্জনা, তো আমি নায়িকার মধ্যে থাকতে চাই, যাতে আমি বাইরে গেলেও আমাকে চিত্রনায়িকা অঞ্জনা বলে। আমি যদি ক্যারেক্টার হিসেবে এখন বড় বোনের চরিত্র, ভাবির চরিত্র, মার চরিত্র করে ফেলি, তখন নায়িকা কথাটা তো আমাকে কেউ বলবে না। যদি উনি অভিনয় করতো তাহলে আমার মনে হয় যে ওনার জন্য আসলে মানে ছোটকু ভাইরা স্পেশাল কোনো চরিত্র সৃষ্টি করতো, আমরা ভালো অভিনেত্রী পেতাম। কারণ ভালো অভিনেত্রী যে উনি, সেটা তো উনি এই নায়িকা চরিত্রের মাধ্যমেই তো প্রমাণ দিয়ে গেছেন। অনেক 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 ছবিতে অনেক অনেক ভালো অভিনয় করেছেন। তো আমরা কি পেতাম না একজন ভালো অভিনেত্রীকে? তো সেটা থেকেও তো আমরা বঞ্চিত হলাম, এবং করলোই না কখনো। আর না করাতে আমারও আর সে ধরনের ওনার সাথে আর কাজ করা হয়নি। তবে হ্যাঁ, ওনার সাথে সবসময় দেখা হতো একটি কারণে, উনি আমাদের সবসময় শিল্পী সমিতির নির্বাচনে থাকতেন, এবং সবসময় এখন এই আপনাদের প্যানেলেই নির্বাচন করেছেন শেষবার, হয়তো আমি ভুল না করলে যে বিপরীত প্যানেলে ছিল। এইবার নির্বাচন করতে গিয়ে 2024-এর নির্বাচনটা করতে শেষে উনি এবার অন্য একটা পরিষদে পড়লেন, এবং উনি এই মনে হয় প্রথমবার উনি হারলেন, যেটা আমাদেরকে কষ্ট দিচ্ছে অনেকে। আমরা চাইনি যে অঞ্জনা ম্যাডাম কখনো হারবে। যাই হোক, এখন সেই হারটা কি উনি চলে যাবেন বলেই কি হেরে গেলেন? আমার কাছে মাঝে মাঝে এরকমই মনে হয়। নাহলে কেন হারবেন উনি? এত প্রাণবন্ত, যে কোনো কাজে সবার আগে চলে আসা, সবার সাথে আমাদের পরিচালক সমিতি নির্বাচনে সে দৌড়ে আসে, সবাই সব সময় আছে। ওনাকে কেউ যদি একটু বলতো এটা আছে, চলে যেত। উনি কখনোই তো ইগো নিয়ে বলতেন না যে না এই ছোটোখাটো অনুষ্ঠানে আমি যাবো কিনা, এটা ওনার মধ্যে ছিল না। মনে হচ্ছে উনি একবার প্রাণবন্তভাবে সেই অনুষ্ঠানটাকে উপভোগ করতো এবং নিজের সবার সাথে আনন্দ দিয়ে বেড়াতো আমাদেরকে। তো সেটা আমরা বঞ্চিত হয়ে গেলাম যে ওনার মতো একজনকে আমরা এখন আর ডাকলেও পাবো না, উদ্যোগী হয়ে নিজেও আমাদের খোঁজখবর নেবেন না। একেবারে ওই বিষয়ে আমি একটা কথা একটু বলতে চাই আমার জায়গা থেকে, যে নায়িকা চরিত্র ছাড়া তিনি আসলে করতে চাননি। এটা মনে হয় আসলে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকমের পার্সপেক্টিভ থাকে। শ্রদ্ধেয় সুচিত্রা সেন বছরের পর বছর দর্শকের সামনে আসেননি, এটা যার যার অভিরুচি বা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে আমরা শ্রদ্ধা জানাই। আপনার কাছে চলে আসি, শ্রদ্ধেয় অঞ্জনা ম্যাডামকে নিয়ে কোন স্মৃতি আমাদের সাথে আপনি বলবেন নির্দিষ্টভাবে? অঞ্জনার সাথে এই গতই আমাদের ইলেকশনটা, এই যে আগের বছরের ইলেকশনটার সময়ই আমার অনেক ভালো, মানে আমি যখন ভোট দিতে যাবো আর কি, ও দৌড়ে আসে ছোটকো আর কি। আমার থেকে কিন্তু ছোটো, হ্যাঁ আমার থেকে অনেক ছোটো, তারপরেও খুব হৃদয়, মানে ওর কথা শুনলে মনে হয় যে একটা বাচ্চা মেয়ে কথা। শিশুসুলভ আচরণ ছিল কিন্তু ওনার মধ্যে। কাকে ভোট দিবি, কাকে ভোট দিবি, শিশুসুলভ আচরণ। যখন ম্যাডাম বলতাম, ম্যাডাম কেন আপনি আমার সিনিয়র নেজন ম্যাডাম বলি, তাহলে আমি কী বলবো, অন্য কিছু বলবেন। তা আমি হঠাৎ করে উনি একটু গরম টরম ছোটোখাটো ছিল, তো আমি তখন টুনটুনি বলতাম ওনাকে। আমি টুনটুনি, হ্যাঁ 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 ঠিক আছে, তাও একটু খুব
খুব মানে হেসে রিয়াক্ট করতো, খুব আনন্দ নিত। বাচ্চা সাজ থেকে যখন আমাকে পুরস্কার দিলে এবার একটি আজীবন সম্ভাবনা এই ফাল্গুনী হামিদা, তখন ও আসছিল, আসার পরেই আমার সাথে ছবি তুলবে। তো এটাই ফেসবুকে দিয়েছিলাম আমি, ও মারা যাওয়ার পরে ছবি তুলবে, আমিও ছোট, ও ছোট, ছবি তুলতে থেকে ও আমাকে বলে যে আমি তো তোর চেয়ে ছোটো। মানে দুজনের মানে এত মানে ভালো সম্পর্ক আমাদের ছিল যে বলা যায় না। আর এবং খুব ফিল করি ওকে, খুব ফিল করি, কারণ আমার কাছে মনে হয় যে একটা প্রাণবন্ত মানুষ চলচ্চিত্রটাকে সম্পূর্ণ জাগিয়ে রেখেছিল। আমাদের চলচ্চিত্র এমনি মৃত পায়, মানে টিম 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 করে আলো জ্বলার মতো, সের মধ্যে ওখানে ওই একমাত্র আলোকিত মানুষ ছিল যে সবার সাথে মিশত। সে কোনো সমিতি বাদ দিত না, সে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সব সমিতিতে। এবং শিল্পী সমিতির তো যতগুলি ইলেকশন আগে ছিল, মিশা সওদাগর এরা করেছে, সবগুলি সমিতিতে ও আগে আগে কাজ করেছে। মানে এত একটা অভিনেত্রী, একটা নায়িকা, কিন্তু এইভাবে মানুষের সাথে আমাদের মিশতে দেখিনি আমরা। ববিতাকে দেখিনি, একেও দেখিনি, কিন্তু অঞ্জনা সবার সাথে মিশেছে। হ্যাঁ, আমাদের আর কাউকে আমি দেখিনি এরকমভাবে মিশতে। তো এই জন্য আমার কাছে মনে হয় ও একজন মানবিক মানুষ, একজন অভিনেত্রী শুধু না, একজন মানবিক মানুষ। এবং ওর জন্যে অনেক এই এবার যে জানা যায়, এত লোক হয়েছে ভাবা যায় না, যে আমরা তো ভাবতেছিলাম যে কেউ, অনেকে বলে সিনিয়রে কেউ আসেনি, তো সিনিয়র অনেকে এসছে, আবার অনেকে আসতে পারেনি, কারণ নানা সিনিয়রও কিন্তু আমাদের মতো অসুস্থ, আমিও অসুস্থ, সবাই অসুস্থ, এখন সবারই বয়স হয়ে গেছে, আমার ৭৯ বছর চলছে। তো আমরা এইভাবে টিকে আছি। তার মধ্যে ও অনবরত সবার সাথে মিশে যেত, সবার সাথে কাজ করতো। আমার কাছে এটা খুব ভালো লাগতো আর কি। কত স্মৃতি, প্রাণবন্ত স্মৃতি। আর শিল্পীদের আসলে মৃত্যু হয় না, তারা কাজ দিয়ে মানুষের মনে সারা সময় বেঁচে থাকেন। আমরা আরও স্মৃতিচারণ করব, তবে এই সময়টাতে একটু আসতে চাই যে ওই যে বলছিলাম না ১৯৮৫ সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন, কিন্তু তারপরে সময়ের সাথে যে নিজেকে খাপ খাওয়ানো, সেই ব্যাপারটা যদি কেউ কেউ এক্সাম্পল সেট করে থাকে, তাদের মধ্যে আপনি একজন, অন্যতম একজন। যেটা বলছিলাম যে রিসেন্ট ব্ল্যাক মানি ওয়েব সিরিজে আপনাকে আমরা দেখেছি একদম অন্যভাবে, তাও আবার পূজা চেরির বিপরীতে, যেটা মানে আপনি পূজাকে কতখানি স্নেহ করেন এটাও আমরা জানি, এবং সে আপনাকে বাবা ডাকে, শ্রদ্ধা করে, কিন্তু আমরা একদম অন্যরকম মানে সিনে দেখেছি। আমি একটু এই অভিজ্ঞতাটা আপনার কাছে শুনবো। মানে ছোটবেলায় দিঘি আর ও যখন কাজ করতো, তো দুজনতে প্রায় কাছাকাছি বয়স, তো দুজনকে কোনো না কোনোভাবে কোলে নিতে হতো। পুজোও যেমন কোলে ছিল, দিঘিও তেমন কোলে ছিল, কোলে থেকে এদিকে অনেক বড় হয়েছে এরা, একেবারে শিশু শিল্পী থেকে আজকে নায়িকা হয়েছে, অভিনয় করেছে। তো যেটা হচ্ছে, আমি এখন সব নতুনদের সাথে কাজ করতে চাই, কারণ আমাদের সময়কার যেই অভিনয় ধারাটা ছিল, এখন কিন্তু সেই অভিনয় ধারাটা নেই। সময়ের সাথে সাথে সেটাও এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটা সময় আমরা একটু ধীরলয়ে অভিনয় করতাম। আমার কাছে কিন্তু মনে হয় প্রত্যেক দশকেই চেঞ্জ আসে না, ৯০ দশকের একরকম প্যাটার্ন ছিল, ২০০০-এর পরে কিন্তু আমরা পরিবর্তন দেখেছি, এবং ২০২৫-এ এসে একদম মানে অন্য জায়গা, তাই না? তো এই আপনি যেহেতু সিনিয়র ডিরেক্টরদের সাথে কাজ করেছেন এবং এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা, আপনি রায়হান রাফির সাথে কাজ করলেন, অভিজ্ঞতাটা একটু শুনবো যে পরিবর্তনটা কি দেখলেন? আমরা যে ধরনের আগে অভিনয় শিক্ষা পেয়েছিলাম আনুভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, কিংবা ছোটকু ভাইদের কাছ থেকে, সেই সময়টা এখন নেই। এমনকি সেই ধরনের ছোটকু ভাইয়ের যে ধরনের গল্প লিখত, ওনারা কিন্তু এখন সেই ধরনের গল্প লিখছেন না। যদি ছোটকু ভাই আগের ধরনের গল্প লিখে থাকেন, তাহলে তো ছোটকু ভাই ব্যাকডেটেড হয়ে যাবে। এই গল্প ধরো সে ওই ৬০ দশকের মতো গল্প লিখছে, ওনাকেও কিন্তু এখন চিন্তা করে আমাদের এই সময়ের উপযোগী হতে হচ্ছে। তেমনি আমাকে অভিনয় করতে কিন্তু সময়োযোগী এখনকার যারা দর্শক, তাদেরকে মাথায় রেখে কিন্তু আমাকে অভিনয় করতে হচ্ছে। তখন এই যে আমি এখন চেষ্টা করছি সেরকম করতে, কারণ এখনকার ছেলেমেয়েরা যেভাবে হাঁটে, কথা বলে, আর যেটা হচ্ছে আমরা তো একেবারে শুদ্ধ ভাষায় কথা বলতাম, এখন একবারে একটা চলতি ভাষা চলছে। হ্যাঁ, আমাদের যে নয়নমণি একটা গ্রামের ছবি, সুজন সুখী একটা গ্রামের ছবি, কিন্তু আমাদের নায়ক নায়িকারা চরিত্রগুলি কিন্তু আমাদের এই গ্রামের ভাষায় কিন্তু কথা বলেনি, শুদ্ধ ভাষায় কথা বলেছে। কিন্তু এখন সেখানে একেবারে একটা বিপরীত, কই যাইবা, কি খাইবা, তোমার লোক আমার দেখা হইব, এখন যারা একেবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে আছে তারা এই কথা বলছে। তো এখন তাদের সাথে তাল মিলাতেই কিন্তু আমাদের কিন্তু সেটা হতে হচ্ছে। আমরা মানতে আমাদের কষ্ট হয়, আমরা তো আসলে এই ধরনের অভিনয় শিখিনি। আমাদের তখন শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আমাদেরকে নাক ছিটকাতো, আমাদের নাক ছিটকাতো, উচ্চারণে করতে পারো না, কি অভিনয় করতে আসছে। আর এখন দেখেছি সেটাই তাদের জন্য অনেক প্লাস হয়ে গেছে, যে তুমি যেভাবে পারো এটা বলে যাও। তা আমি বলি কি, যেভাবে পারো বলে যাওয়াটা কিন্তু অভিনয় নয়, অভিনয়টা কিন্তু অন্য জায়গায়।
এটা গুরুর কাছ থেকে শিখতে হবে। অভিনয়, গান এগুলি আসলে গুরুমুখী শিক্ষা, গুরু শিখাবে তারপর। যেমন এখন অনেক শিল্পী আছেন যারা হারমোনিয়াম বাজিয়ে গান করতে পারে না। অটোটিউন বললে একটি শব্দের সাথে আমরা খুব বেশি কাকে পরিচিত। নিচ্ছেন ইয়ের জন্য সাউন্ডে, না মুখকে নিতে হবে, তাকে পাচ্ছে না দিকে তাকে কিন্তু আমি কন্ট্রাক্ট করতে পারছি না। তো কোথায় চলে গেছি আমরা? তো এখন চর্চার বাইরে চলে গেছি। আজকে আমরা যদি বলি আমাদের একেবারে সাকিবের কথাই বলি, সাকিবের কষ্টটা কিন্তু কেউ দেখেনি। সাকিবের কষ্টটা ছোট্ট করে দেখেছে, তারপর আমরা প্রজন্ম আমরা দেখেছি সাকিব কি কষ্টটা করেছে আজকে এই পর্যায়ে আসতে। আচ্ছা, উনার কষ্টের জায়গাটাও শুনবো যে কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গেছেন। একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি নুরুন নবী বলছিলাম রাজশাহী থেকে। লাবণ্য আপু কেমন আছেন আপনি? জি, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ। দুজন গুণী মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন লাইভে। অনেক দিন পরে তাদের সামনে সরাসরি হয়ে দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। আমি আঙ্কেলের সঙ্গে আর দাদার সঙ্গে কিছু একটু কথা বলতে চাচ্ছিলাম। ছোটকু ভাইয়ের সাথে আগে বলেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? সিনেমাগুলো তো আগে দেখতাম 80-90 দর্শকে যে সিনেমাগুলো হয়েছে সবগুলো সিনেমায় মনে থাকার মতো, এবং সবগুলো সিনেমাগুলাই ভালো ছিল। সেদিনকের সিনেমাগুলো অনেক ভালো ছিল। ভবিষ্যতে যে সিনেমাগুলো হচ্ছে এখন, এগুলো সিনেমা তো দর্শক ওইভাবে নিচ্ছে না। বর্তমানে সিনেমার অবস্থা এতটুকুই খারাপ, সিনেমা হলগুলো সব ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আর আগের দিনের সংলাপগুলো ভালো ছিল, গানগুলো ভালো ছিল। একটা গান মানুষ বারবার শুনতো, দেখতো। আর এখনকার গানগুলো ভালো না, সিনেমার গুলো ডায়লগগুলো, সংলাপগুলো ভালো হচ্ছে না। ভবিষ্যতে আগের দিনের সিনেমার অবস্থানগুলো যদি ফিরিয়ে নিয়ে আসা যেত, এই বিষয়ে যদি কিছু একটু বলতেন খুব ভালো লাগতো। আগের দিনের ছবি তো এখন মানে ওইরকম চলবে না। এখন ডিজিটাল এসে না, ডিজিটালাইজেশনের জন্য গল্পেরও কিছু পরিবর্তন হয়েছে, গানেরও কিছু পরিবর্তন হচ্ছে। আগে গানে কয়টা ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতো, খুব কম। এখন গানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। তো এখন একটুখানি মডার্নাইজ হচ্ছে, তো তাই একটু খাপ খাওয়াতে অসুবিধা হচ্ছে। কিন্তু এখন খুব একটা খারাপও হচ্ছে না, কিন্তু গল্পের মধ্যে প্রাণটা পাচ্ছে না মানুষের। কারণ গল্পের প্রাণটা চলে গেছে অন্য জায়গায়। এখন চলে গেছে মানে মারামারি, কাটাকাটি, ধুম ধারাক্কা দিয়ে একেবারে মানে মানুষকে তাক খাইয়ে রাখছে সব, মানে ডিজিটালি ব্যাপার নিয়ে। সুতরাং গল্প আগের মতো মানে প্রাণে লাগছে না, কিন্তু এখন ভালো জিনিস হচ্ছে, এখন খারাপ হচ্ছে বলে আমি মনে করি না। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আশা করছি আপনার যথাযথ উত্তরটাও আপনি পেয়েছেন। আরও একজন দর্শক আছে, আমরা সেই ফোন কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি গৌতম মজুমদার, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। আমার সুব্রত দাদার কাছে আজকে প্রশ্ন। উনি আমাদের লক্ষ্মীপুর জেলার গর্ব। কিছুদিন আগে আমার সাথে আমর শরীফ স্যারের সাথে দেখা হয়েছিল, অভিনেতা। আমি ওনাকে বলেছিলাম আমাদের বাড়ি লক্ষ্মীপুর। উনি আমাকে বলেছিল আপনার বাড়ি লক্ষ্মীপুর, আমাদের সুব্রত বাড়ি লক্ষ্মীপুর। তো সুব্রত দাদার কাছে আজকে আমার প্রশ্ন। উনি আমাদের লক্ষ্মীপুরের গর্ব, উনি আমাদের দাদা, উনি লক্ষ্মীপুরের যে গর্ব, উনি একজন নায়ক। তো ওনার পরবর্তীতে আমরা লক্ষ্মীপুরে এমন কোন নায়ক বা নায়িকা আজ পর্যন্ত দেখছি না। ওনার কি কোনো ভূমিকা ছিল না এই বিষয়ে? নমস্কার দাদা। নমস্কার। ভালো, আসলে ভূমিকা আসতে হবে তো, অভিনয়ের জন্য এসে বলতে হবে তো যে আমি অভিনয় করতে চাই। যদি সেরকম কেউ এসে বলতো আমাকে যে আমি অভিনয় করতে চাই, তাহলে আমি চেষ্টা করতাম তাদেরকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে, হয়তো নাটকে কিংবা ছবিতে বিভিন্ন পরিচালক প্রযোজকদের সাথে পরিচয় করে দিতাম। তখন সেখান থেকে তার কাজটা বের করে নিতে পারতো। কিন্তু এখন তো সেরকম কেউ আসছে না। আমি এত বছর পর্যন্ত, আজকে 40 বছর, তা আমার কাছে মনে হয় না 40 বছরে 40 জনকে 4 জনও কেউ এসে আমাকে বলেনি যে আমাকে চলচ্চিত্রে অভিনয় করতে চাই কিংবা আমি অভিনয় করতে চাই, আমি কিভাবে অভিনয়টা করব, আমাকে একটা রাস্তা তৈরি করে দেন। আমি সেই জিনিসটা তো পাইনি কারো কাছ থেকে। যদি পেতাম তাহলে অবশ্যই, কারণ আমাকেও তো আমার অভিনয় জীবনের শুরুতে কেউ না কেউ আমার পাশে ছিল, আমাকে সহযোগিতা করেছে, আমাকে পথ দেখিয়েছে। তারা যদি আমাকে পথ না দেখাতো তাহলে তো আমি একা আমি এখানে আসতে পারতাম না। লক্ষ্মীপুর থেকে চিটাং থেকে তো আমি ঢাকা এসেছি, চলচ্চিত্রে এসেছি, আমার ইচ্ছা ছিল বিদায়। তো সেরকম ইচ্ছা এখন তো আর দেখি না।
যদি অবশ্যই এখনও কেউ আগ্রহ হয়ে আসে অবশ্যই আমি চেষ্টা করব। এবং শুধু লক্ষ্মীপুরের কেন, আমি তো চাই যে আমাদের এই জগৎটা আবার অভিনেতা অভিনেত্রীতে একবার ভরপুর হয়ে থাক, যাতে আমাদের একটা চরিত্রের জন্য আমাদের খুঁজতে না হয়। আমরা চাইলেই যেন আমরা আমাদের শিল্পী কাজে লাগাতে পারি। তো আমাদের মধ্যেও তো ব্যর্থতা আছে, যে এই যে দাদা চলে গেল, দাদা নাই, ওই শিল্পীটা নাই, আজকে কেউ তৈরি হচ্ছে না, আমিও থাকবো না কিছুদিন পরে, তখন কে করবে? কারোর মধ্যে তো সেরকম কোনো উদ্যোগ দেখছি না। সবাই নায়ক হতে চাচ্ছে, কিন্তু নায়ক হবার যোগ্যতাটা আছে কিনা সেটাও চিন্তা করছে না। চেহারা দেখালেই কি নায়কের মতো হওয়া যায়? আমাকে তো অভিনয় করতে হবে। এমন অনেক নায়ক এসছে, তারা শুধু ওই সংলাপটা শুনে ডেলিভারি দেয়, যে প্রম্পট করে তার মতো করে, এমনকি তারা ভয়েসটা পর্যন্ত দেয় না। কিন্তু আমাদের সময় ছোটকু ভাইরা আমাদেরকে শিখিয়েছে যে চলচ্চিত্র অভিনয় করতে হলে প্রথম তাকে ডাবার হতে হবে, তার নিজের ভয়েসটা তাকে দিতে হবে। কারণ ওই ভয়েসটা দিতে গিয়ে আমার ভুলটা আমি শুধরাবো, বারবার স্ক্রিনে আমি আমাকে দেখবো, আরে এই জায়গাটা তো আমি মিস করলাম, এই জায়গাটা এক্সপ্রেশনে দেওয়া ভুল। ওনারাও আমাকে দেখিয়ে দিতেন, দেখো এই জায়গাটা তুমি ভুল করেছো। আমিও কিন্তু দেখলে বুঝতে পারতাম যে আমি পরীক্ষার খাতায় কী লিখেছি, আমার ভুল। আমি কথা বলতে গিয়ে আমারটা আমি জানতে পারতাম, কিন্তু সেটাও হচ্ছে না। আমি অভিনয় করে চলে যাচ্ছি, আরেকজন ডাবার এসে ডাব করে দিয়ে যাচ্ছে, সে তো তার মতো ডাব করছে, আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিচ্ছে, আমি চরিত্রটা কিভাবে চিত্রায়ন করেছি সেটা কিন্তু সে জানছে না। কারণ কি ওই সময়টাতে মনে হয় যে আপনারা কাজটাকে শুধু রুজি ভাবেননি, আপনাদের আবেগ ছিল, যেটাকে এবং এখনো রুজি ভাবলে হয়তো আবেগের জায়গাটার অভাবটা স্ক্রিনে পৌঁছায়। এখনো পর্যন্ত কেউ যদি একটা চরিত্র দেয়, সেটাকে সেখানে কি রেমুনারেশন পাবে সেটা চিন্তা করি না। ভালো অভিনয় যদি করো, ভালো কাজ যদি করো, টাকা কিন্তু তোমার কাছে এমনি আসবে। তুমি টাকার পিছনে ছুটলে কাজ পাবে না, কাজের পেছনে ছুটলে তোমাকে টাকা আপনি নিয়ে যাবে। যার সাকিব আজকাল তো টাকা নিচ্ছে কেমন করে। এই প্রসঙ্গটাতেই আসবো। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানের কথা চলে এলো। আমরা একটা কথা প্রায় তার সম্পর্কে বলি যে 25 বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রের নায়কের যে জায়গা তিনি তার সেটা দখল করে আছেন এবং দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন, এটা ভূমিকা পালন করে যাচ্ছেন। বলছিলেন যে তার স্ট্রাগলটা কেউ দেখেনি, তার স্ট্রাগলিং পিরিয়ডের আসলে কোন মেমোরিটা আমাদের সাথে একটু বলবেন? তো মানে প্রথম যখন আসলো সে মানে মানুষের কাছে ঘুরেছে ছবির জন্যে, কোনো ছবির পাইনি। তারপরে আস্তে আস্তে আমাদের আবু সাইদ খান একটা ছবি দিল দুজনের, তারপরে আস্তে আস্তে সোহান দিল একটা ছবি, সোহানুর রহমান সোহান। এই ছবি দিয়ে এবং এগুলো ছবি পেতে পেতে ওকে অনেক কষ্ট করতে হয়েছে, ওকে অভিনয় শিখতে হয়েছে। সে আমাদের একজন নৃত্য পরিচালকের বাচ্চা থেকে সে ওখানে ওই নাচ শিখেছে, তাই আবার ফাইট শিখে আলাদা, তাহলে অভিনয় ডেলিভারি শিখেছে। ও আস্তে আস্তে কষ্ট করে আস্তে আস্তে সেখানে এসেছে। তার সময় কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট ছিল, সালমান শাহ ছিল, আবার মান্না ছিল, অনেক কম্পিটিশন দিয়ে আসছে। রিয়াজ ছিল, তারপর ফেরদৌস, আমির খান ছিল। মানে ও কিন্তু এই তো আসেনি, কেউ ওকে হাত ধরে নিয়ে আসেনি এখানে। ও নিজে সংগ্রাম করে এতগুলি আর্টিস্টকে সাইড করে দিয়ে ও আসছে শীর্ষ জায়গায়। সুতরাং আমি বলবো যে ওর মেধাটা ওর সত্যিকার অভিনয়তে কাজ করেছে। ও ডায়লগটা পড়তো, কয়েকবার করে পড়ে ওইটা ডেলিভারি দিয়ে নিজে শিখেছে। ওর মানে একটা বললাম না, একাগ্রতা সাধনা যদি না থাকে, এই যে ও বললো যে তুমি আগে পড়ে আগে শিখে তারপরে। ওর অনেক শেখার জন্য অনেক চেষ্টা করেছে। আমার মনে হয় যে শাকিব খানের মতো কষ্ট করে ফিল্মে আজ নিজের পা, তার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো নায়কের ছেলে না, কোনো নায়িকার আত্মীয় না। ও কিন্তু নিজে করে এসছে এবং নিজে একটা রুট লেভেল থেকে উঠে এসে আজকে বাংলাদেশের শীর্ষস্থান অধিকার করেছে। অনেকগুলো নায়ককে সে সাইড করে দিয়েছে। এখন বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে কেউ মাইন্ড করতে পারে যে শাকিব খান ছাড়া এখন ছবি চলে না। শাকিব খান ছাড়া বাংলাদেশে ফিল্মে এখন কেউ ফিল্ম দেখতে যায় না। অপ্রিয় সত্য কথা। আমরা কেউ তৈরি করতে পারিনি, কিংবা আমরা কেউ দাঁড়াতে পারিনি। মানে সে লালন করেছে অভিনয়টা। আমি একটা জানবে, আমি ওই সময় না একটা কথা বলি, আমাদের একজন হিরো আছে আলেকজান্ডার বো আর শাকিব 23টা ছবিতে অভিনয় করেছে, এবং সেই 23টা ছবির মধ্যে প্রধান চরিত্রটা করেছে আলেক, সেকেন্ড লিডটা করেছে শাকিব। তাহলে আজকে শাকিব কোথায়? সে তার একাগ্রতা। আরেকটা হিরো ছিল রুবেল, ওর সাথে করেছে, কার সাথে না করেছে? মান্নার সাথে করেছে, আমিন খানের সাথে, বড় ভাই ছোট ভাই ক্যারেক্টার করেছে। সে ছবিগুলো হিট হয়নি। তার মানে সে
চরিত্র দেখেছে, সে পয়সা দেখেনি যে কে হিরো অমুক না, থাক আমি যাই। মানে আমি তার সাথে থাকলে, আমি যদি এখন রাজ্জাক ভাইয়ের সাথে একটা ছবিতে ছোট্ট ক্যারেক্টার করি, আমি তো অন্য কিছু দেখবো, আমি রাজ্জাক ভাই দেখবো। আমি ওনার সাথে করতে গেলে, ওনার পাশে দাঁড়িয়ে অভিনয় করতে গেলে আমি কিছু জানতে পারবো, আমি কিছু শিখতে পারবো। সেই চেষ্টাটা সাকিবের কাছে শতভাগ ছিল, শতভাগ ছবি ছিল তার মধ্যে ছিল বিলে কিন্তু সে আজকে এই জায়গাটার মধ্যে চলে আসতে পেরেছে। বা চিত্রনায়িকা শাবনূরের বিপরীতে তাকে আমরা সেকেন্ড হিরো হিসেবে দেখেছি। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং তার গুণের কথা বলি, আমি 2003-এ সাকিবের প্রথম বাবার অভিনয় করতে যাচ্ছি ছবিটার মধ্যে। আমার 2 ছেলে, একটা আলেক এবং আর একটা সাকিব, এবং ওখানে প্রধান চরিত্র কিন্তু আলেকেরই, আমাদের এমবি মানিক। ম্যাডাম ফুলি এক সময় ম্যাসিভ হিট করলো না এই আলেকের নিয়ে। তো আমরা তখন কিন্তু আমরা ছবিটা যাচ্ছি স্বপ্নপুরীতে শুটিং করতে, তখন ওই রংপুরে দিনাজপুর কোনো এসি গাড়ি নেই, কোনো গাড়ি নেই, আমাদেরকে নর্মাল একটা বাসে যেতে হবে, নন এসি গাড়িতে সবাই যাব আমরা। 2টা ইউনিটের গাড়ি, একটা ইউনিটে অন্যান্য আর্টিস্ট, একটাতে টেকনিশিয়ানরা। আমি এবং দাদা, যে প্রবীর দা, কেন বললাম যে দাদা ছিল বিধায়, তো দাদাও এসছে, আমিও এসছি। আমরা গাড়িতে উঠলাম, দেখি 3 নম্বর সিটে 1, 2, 3 নম্বর রোতে, 3 নম্বর রোতে সাকিব বসে আছে। আমার দাদা বলে যে উঠেন না, হলে উঠেন। আমি যে আপনি আগে উঠেন, আপনি উঠেন আগে। দাদা উঠলো, দাদাকে দেখে সাকিব বললো যে আপনার 2 দাদা এখানে বসেন। মানে ও 3 নম্বর সিটগুলি ছেড়ে দিয়ে ও পিছনে চলে গেল, আমাদের জন্য সিটটা ছেড়ে দিল। এটা সাকিব। ও এখনো পর্যন্ত যখন দেখে দাঁড়িয়ে কথা বলে, আগে আপনাকে বসাবে, তারপর সে বসবে, সে যেই হোক, সিনে যে আসুক। অনেক গুণ আছে, তো মানুষকে আমরা এমনি কিন্তু কেউ শীর্ষে যেতে পারে না, তার অনেক গুণের কারণেই সে শীর্ষে গিয়ে সেই অবস্থানটা ধরে রেখেছেন। এখনো যে অভিনয় করে, সত্যি কথা বলি, আমি তো নাটকের থেকে এসেছি, অভিনয় ছবি দেখেছি, ও এখন অনেক ভালো অভিনয় করে, এবং অভিনয়ের এক্সপ্রেশন, অভিনয় নিজেকে তৈরি করে নেয়। ওকে কেউ কিন্তু বলে দিতে হয় না, ও ক্যারেক্টারটা পড়লেই বুঝে নিতে হয় যে ও কেমনে কী করবে, এবং নিজে করে নেয়। এবং যখনই অভিনয় করতে যেত কোনো ছবিতে, ও বলতো যে আমার পাশে গিয়ে এই ক্যারেক্টারগুলি রাখেন, এই আর্টিস্টগুলি রাখেন, না হলে তো হবে না। তো এটাও তো এই প্র্যাকটিসটাও কিন্তু সবার মধ্যে নেই, এটা একটা কোনোভাবেই কিছু না কিছু হবে, যার সাথে থাকতে পারবে। ছুটকু ভাইয়ের সাথে করতে গেলে ছুটকু ভাইয়ের আগের কোনো কাহিনীর কথা বলবে, কোনো গল্পের কথা বলবে, কোনো একটা গল্প শুনবে, সেটাও নিয়ে অন্যকে হয়তো বলবে যে ছুটকু ভাইয়ের কাছে একটা গল্প আছে, ওই গল্পটা করেন, ওই গল্পটা শুনেন। তো এই যে গল্পটা শোনা, তার মানে শুধু নিজের কথা ভাবা না, সবার কথা ভাবা। আমি যদি বলি, ওই প্রথম আমাকে কলকাতার ছবিতে নিয়ে গেল, এই শিকারি ছবিতে, যে ওর চাচা ক্যারেক্টার কে করবে, ওর ভাই কে করবে, আমাকে নিয়ে গেল, শিবা শানুকে নিয়ে গেল, অমিত হাসানকে নিয়ে গেল, অনেক আর্টিস্ট নিয়ে গেল আমাদের এখান থেকে। অনেক ছবি আমরা করেছি ওর জন্য। ও বলে দিয়েছে আমাদের শুধু আপনারা এই কলকাতার শিল্পী রাখলে আমাদের দেশে চলবে না, আমাদের শিল্পীগুলিকে রাখতে হবে, এরাও কিন্তু বাংলাদেশের অনেক জনপ্রিয়, আমার পাশাপাশি ওনাদেরকে রাখতে হবে। শুধু নিজেরটা না ভেবে পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে ভেবেছেন, সেজন্যই তিনি ইন্ডাস্ট্রিতে রাজ করতে পেরেছেন এবং এখনো করছেন। এই যে এখন আমাদের নেক্সট যে ছবিটা আসবে, ঈদে ওর বরবাদ, সেখানে আমাদের বাংলাদেশের অনেক শিল্পী কাজ করছে। আর আমি তো বলছিলাম এই যে কয়েকদিন আগে মানে ওর একটা ছবি মানে দারুণ হিট করেছে, প্রিয়তমা। হ্যাঁ, আমি তো দেখে যখন বেরোলাম, হল দেখে ভরা লোক, দেখে বললাম আল্লাহ 10টা সাকিব খান দাও, আমাদের ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা হয়ে যাবে। এক সাকিব খান দিয়ে তো চলছে। আচ্ছা, এখন একটু 90 দশকে ঘুরে আসতে চাই। সত্যের মৃত্যু নাই, এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল, মানে একদম ইনিশিয়ালি কি হয়েছিল, মানে সালমান শাহ মানে তো তখন মানে সারা দেশের মানুষের আবেগ অনুভূতি, সেখানে শাবানা মানে সব মিলিয়ে অত আবেগ ছিল না। যখন ছবি আমরা রিলিজ করতে নেব, তখন অত মানে সালমান শাহ একজন খুব আইডল, সবাই খুব প্রিয়, তার অনেক আছে, কিন্তু এই সময়ে ওই ক্রেজটা তৈরি হয়নি। আচ্ছা, ক্রেজটা হয়েছে আমার সত্যের মৃত্যু নেওয়ার পরে, ওর মারা যাওয়ার পরে বেশি ক্রেজ হয়েছে। তার আগ পর্যন্ত সে হিট ছিল, সুপার হিট না, হিট ছিল, তার অনেক ভালো ভালো ছবি এসছে, সে ভালো অভিনয় দিয়ে তার মন দর্শককে অলরেডি তৈরি করে ফেলেছিল। কিন্তু তার সত্যের মৃত্যু নেওয়ার পরে সে আলাদা একটা ক্রেজ তৈরি করে ফেলে, কারণ সত্যের মৃত্যু নেওয়ার যে ক্যারেক্টারটা, ওটা ওর জীবনের সাথে অনেকটা মিশে যায়, ওর জীবনের যে মানে অচ্ছলতা, এটা তারপরে যে ফাঁসির যে সিনটা ছিল, সেটার সাথে ওর জীবনের অনেকটা ওইখানে মিলে যায়। সুতরাং ও এটার পরে দর্শকে একেবারে কাঁদিয়ে দিয়েছে, দর্শকের মানে ও এমনি তো অভিনয় খুব ভালো, সেটা দিয়ে করেছে। কিন্তু
আমরা যখন রিলিজ করতে দিয়েছিলাম তখন তো সালমান শাহকে নিয়ে চিন্তা করেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাব, প্রচার করব, ছবির প্রচার করব। তখন তো ভালো, আমরা সে কথা বলছিলাম, আমার বুকের ভিতরে আগুনের শুটিং চলছে তখন, ওটার মধ্যে ও হিরো। হ্যাঁ, তখন আমি ওকে নিয়ে আরও চিন্তা করছি যে কী করা যায়, কিন্তু তারপরেই তো আর হলো না। আমার বুকের ভিতরে আগুনও অর্ধেক শেষ করে চলে গেল, সেটা ফেরদৌসকে দিয়ে এনে শেষ করলাম। তো আসল কথা কী হলো, মানে একটা বাই বর্ন ট্যালেন্ট ছিল, একটা নিজের স্টাইল তৈরি করে নিয়েছিল সালমান, এবং সেই স্টাইলটা আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে। 28 বছর চলে গেছে, ও মারা গেছে, এখন পর্যন্ত সে, আমার হলে রিলিজ হচ্ছে ছবি এখন তার, আমাদের যে পুরোনো প্রিন্ট আছে না ওগুলো নিয়ে নিয়ে নতুন করে তৈরি করে বিভিন্ন জায়গায় রিলিজ করতেছে, মানে এখনও এত পপুলার। মানে সে নিজেকে একটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে দিয়েছিল, যার স্টাইল দিয়ে, তার অভিনয় দিয়ে, তার দুষ্টুমি দিয়ে, তার একটু মানে ওই কী বলে না, ইয়ং জেনারেশনের যে একটা ফালতামি আছে না, এ করে সে মানুষকে কিনে ফেলেছিল। মানে ওই ওনার স্টাইল তো ইয়াং জেনারেশন ফলো করতো সেই সময়, এখনো চলছে। আচ্ছা, শুটিং সেটে সালমান শাহ কেমন ছিলেন? শুটিং সেটে সালমান শাহ আমি বলি সময় ওই একটু হাসি ঠাট্টা বেশি করতো। আচ্ছা, ও শুটিং সেটে এসে এই ও ভুগে দুষ্টুমি করতো, ও কেটে এ করতো এবং সব সময় করতো। এবং তারপরে যখন ওকে বলতো আরে বস কর স্ক্রিপ্ট নিয়ে পড়, তখন আবার সিরিয়াস হয়ে যেত। মানে প্রথমে ওর লাইফ হাসি ঠাট্টা দিয়ে লোকগুলিকে মাতিয়ে নিত, মাতিয়ে নিয়ে তারপরে শুরু করতো। এই বৈশিষ্ট্যটা চিত্রনায়িকা শাবনূরেরও আছে। হ্যাঁ, শাবনূর কিন্তু ক্যামেরার সামনে একটা আলাদা মানুষ হয়ে যায় যখন সিন শুরু হয়। শাবনূর ওরকম দুষ্টুমি করতো না, ও যেরকম দুষ্টুমি করতো, ও হঠাৎ করে বললো আমি এখন জায়গা, আমি কেন বলে আঙ্কেল কালকে আপনাকে ডবল শিফট করে দেবো। ওকে ডবল শিফট করে দিলে হবে না, আজকে তো আমার ছবি শেষ করতে হবে। বলে আচ্ছা আপনি কি ভয় পেয়েছেন নাকি? আমি কেন, আমি তো যাবো না। একটা দিকে এই কথা বললে তো ডিরেক্টরের হার্টবিট, আমাদের তখন হার্টের অবস্থা, বয়সটাতে ছিল চঞ্চলতা। আমাদের 12টা বাজে গাড়ি, একদিন শুটিং শেষ করেছি 1 নম্বর ফ্লোরে। তাই বলে আতলাত করে কী করবো, ওকে আপনি কোনো চিন্তা করেন না, ও একটা গাড়ি কিনেছিল এরকম পাখির মতো ডানা মেলে, ওই গাড়ির মধ্যে উঠিয়ে আমাকে 10 মিনিট লাগিয়ে নারীদা বসে দিয়ে আসছে। আমি তো ভয় কাঁপতেছি, এত জোরে ফাস্ট গাড়ি করে। আমি তো এত রাত করে তুই শুটিং করবি, আবার তখন আবার যাই মানে ওই নয়ারহাটে গিয়ে চা খায় এই রাত করে, আবার ওখানে এসে আবার ঠিক সকালে চলে আসে। মানে একটা মানে বলা যায় কি আমাদের প্রাণ ভরে দিয়েছিল সবাইকে। আর তখন সব আর্টিস্টের কম্পিটিশন ছিল, কে কাছে ভালো করবে। মান্না ছিল একটা কম্পিটিশন, ফেরদৌস ছিল, ইয়ে আমিন খান একটা ছিল, রিয়াজ ও এক ছিল, সবাই একটা মানে আমার একটা এ ছিল। পুরোনো আর্টিস্টগুলো তখন ভালো ছিল, জসিম আলমগীর, সোহেলানা, এরাও তখন ভরপুর ছিল, কেউ কাউকে ফেলার মতো না। ফারুক, হ্যাঁ ফারুক ভাই ছিল সবাই। তো আমরা তখন একটা ওই যে বলি না সোনালি দিন ছিল, এই জন্যে যে শিল্পীতে ভরপুর ছিল। এক ক্যারেক্টার আর্টিস্ট করার জন্য কত আর্টিস্ট ছিল, নারায়ণ চক্রবর্তী ছিল, খালেক সাহেব ছিল, মানে কাজী খালেক, মানে আনোয়ার হোসেন, শওকত আকবর, হ্যাঁ আর্টিস্ট ভরপুর ছিল একেবারে। আবারও সেই মানে বিয়োগ বেদনাতেই আসতে হয়, এখন কোথাও নেই, এখন কিছু। বিশেষ করে না 2018 সাল থেকে মানে পরপর সবাই চলে গেলেন। এই মুহূর্তে শ্রদ্ধেয় আমজাদ হোসেন, শ্রদ্ধেয় আলী হোসেন, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় কবরী, মানে এই নামগুলো আমার মনে পড়লো বা তাদের কথা মনে পড়ছে। অসংখ্য গুণী মানুষকে আমরা হারালাম। আমি তো আপনার কাছে চলে আসি যে আপনার সহধর্মিনী, জীবন সঙ্গিনী, চিত্রনায়িকা দোয়েল, সেখানেও বিয়োগ বেদনা। তো এই পুরো চ্যাপ্টারটা আমি শুনবো, দিঘির বেড়ে ওঠা ওনাকে ছাড়া, একটা ফোন নিয়ে তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কার সাথে কথা বলছি? দিনাজপুর থেকে বলছি। আমি দাদার সাথে এবং ছোট আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার নামটা শোনা হয়নি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আমানুল্লাহ। আচ্ছা, বাড়ি হচ্ছে দিনাজপুর, জি, জেলা পার্বতীপুর থানা। আচ্ছা আচ্ছা, জি, কথা বলুন। হ্যাঁ, দেন আঙ্কেলকে দেন। হ্যাঁ বলেন, আপনি শুনতে পাচ্ছেন? আমরা সবাই আছি, বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি বাসায় বসে। দাদা বলল দিনাজপুরে উত্তরবঙ্গের লোকে এসি বাস নাই, এটা ঠিক। উনি স্বপ্নপুরীর পাশে আমার বাসা। আচ্ছা, তখনকার সোনালী দিনের যে ছবিগুলো আমরা দেখছি, গানগুলো, দাদার কথার সাথে আমি একমত। খুবই আমি না হইলেও এ পর্যন্ত, আমার এখন 42 বছর বয়স,
আমি নাইলে 2.5 থেকে 3 লক্ষ টাকার ছবি দেখছি, একটা ছবি 4বার 5বার করে দেখছি। তখনকার আর্টিস্টদের যে ভদ্রতা, ছবির যে এখন আস্তে আস্তে মোবাইলে আসক্ত হয়ে ছেলে ছেলে মোবাইলের মধ্যে, আগে পরিবার নিয়ে আমরা একটা ছবি দেখতে যাইতাম, কিন্তু এখন সে পরিবেশটা নাই। এই পরিবেশটা ফিরিয়ে কিভাবে আনা যাবে, এটার জন্য রাষ্ট্রের সরকারও মনোযোগ দেওয়ার দরকার। মোবাইলে বাচ্চা কাচ্চারা এখন ইফেক্ট হয়ে যাচ্ছে, অনেক তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ছবি দেখলে মনও ভালো থাকে, অনেক কিছু শিখার আছে এখানে। তা আমরা চাই আগের ছবিগুলা নতুন ভাবে, যে দাদা বললো যে গ্রামে আমরা শুদ্ধ কথা বলছি, এখনকার ভাষাগুলো সব অন্য। এইটা দাদা খুব ভালো লাগলো, দুইজন গুণী মানুষ। আপনার ছবি আমি দেখছি, দাদার ছবি দাদাকে আমি বাংলা মোটরে দেখছি, হাঁটি যাচ্ছে। আমি একজন বাসে বসেছি, আমি খুব সাধারণভাবে চলাফেরা করি, সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই। সচেতন মর্নিং ওয়াকে আপনি কত সময় দেন একটু বলে দিন ওনাকে। অনেক সময় দিই, সবকিছু কেন, অভিনেতার তো মৃত্যু হয় না, অভিনেতা কখনোই মরতে চায় না, চায় যে জীবনের শেষ দিন পর্যন্ত সে যেন ক্যামেরার সামনে থাকে। এই আক্ষেপটা দাদার কাছেও ছিল। আমি শুনেছি, এই সুব্রত আমার ডাকে না কেন হালায়, আমি কি পারি না, আমি হুইল চেয়ারে বয়ে থাকুম, আমার গোটা ঘুমে একটা দিক। এই যে একটা যন্ত্রণা, এটা তো শিল্পীর যন্ত্রণা, এটা আমি ওনাদের কাছ থেকে দেখেছি, আনুভাইকেও দেখেছি। কত ওস্তাদ আমার ডাকেন, আনুভাই বলতো, উনি তো সবাই ভেবে বলতো ওস্তাদ আমার ডাকে না কেন, আমি কি আমার কি বয়স হয়ে গেছে, আমি কি এখন কি অভিমান ছিল তার মানে ওনাদের সবাই। আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা দোয়েল, আপনার জীবন সঙ্গিনী, সহধর্মিণী, যিনি অকালে চলে গেছেন এবং দুটো সন্তান, খুব ছোট। দিঘি একটি কথা বলে যে মায়ের অভাব তো পূরণ হয় না, কিন্তু আমার বাবা মা একজনই, মানে সেই দায়িত্বটা পালন করেছে পুরোটা সময় ধরে। একটু তাকে নিয়ে কথা শুনবো, এই যে অকালে চলে গেলেন, দুটো সন্তানকে বড় করা। আমি ওর সাথে ছবি করছিলাম তখন, সম্ভবত 86 কিংবা 87 শুরুর দিকে। ছবিটার নাম ছিল ঘুমটা। তো ঘুমটা ছবিটা করতে গিয়েই ওর সাথে আমার সম্পর্ক, এবং সেই সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেল যে শেষ পর্যন্ত তাকে আমি ঘুমটা পড়াতে বাধ্য হলাম। বছর ঘুরতেই বছর ঘুরতেই, যদি বা অনেকে জানতো অনেক পরে, কিন্তু যারা আমাদের কাছের লোক তারা তো ঠিকই জানতো যে ওর সাথে একটা রিলেশন আছে। তো আমি দেখলাম যে আমাদের অনেক নায়িকাদের মতো ও না, ও একটু একেবারেই একটা প্রাণবন্ত, উচ্ছল প্রকৃতির, ইগো নাই, ইগোটা খুব কাজ করে না, খুব মন মানসিক দিক থেকে অনেক ভালো। যার জন্য যে আমি যে ও মুসলিম সেটাও আমার কোনো মাথায় তখনও ঢুকে নাই। আমি মানুষ হিসেবে দেখেছি, মানুষ হিসেবে দেখাতে কিন্তু আমি সেই যে প্রেমে পড়ে গেলাম, এবং সেই প্রেম থেকে সেটা পরিণয় হলো। তো এবং সেই সময়ে আমি যে বিয়ে করতে গিয়ে আমার মুসলিম হতে হবে সেটাও কিন্তু আমার মাথায় ছিল না, কিন্তু আমি হয়েছি। আমি ওকে বিয়ে করতে গিয়ে একেবারে আজমির শরীফে গিয়েছি, সেখানে আমি কলেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আমি তাকে বিয়ে করেছি, এবং তারপর থেকে আমি ইসলাম ধর্মটা আমি একেবারে মেনে চলে আসছি। এবং আমার 2 সন্তান, আমার ছেলে মেয়ে, আমার ছেলে তো আরও একটু বেশি, যেমন মার অসুস্থতা হওয়ার পর তো একেবারেই ও একেবারে খুবই নামাজি বলা যায়, একেবারে এখন ওর দেখলে মনে হবে এরকম লম্বা, ওর দাড়ি রেখেছে, সব কিছুর মধ্যে এটা ওর মাই আমি শিখিয়েছে, এবং দিঘিকেও তাই শিখিয়েছে। দিঘির জন্য বাসার মধ্যে যখন এই শুটিং করছে তার ফাঁকে ফাঁকেও কিন্তু আমাদের বাসায় গিয়ে ওকে হুজুরে, ওকে আরবি অক্ষর শেখাতো, ওকে নামাজ এগুলি পড়া শেখাতো। তো যার জন্য কিন্তু ওরা ওইভাবে মেনে চলেছে, এবং আমিও সেটা অনুসরণ করতে পেরেছি, ওর শাসন না বলবো না, ওর ভালোবাসায়, যাতে এটার প্রভাব আমার ছেলে মেয়েদের প্রতি না পড়ে, সংসারে কারো উপর না পড়ে, যাতে সংসারটা ভালো থাকে। আমার মনে হয় প্রবৃদ্ধও তাই করেছে, যদি বা অনেক করতে পারে, প্রবৃদ্ধও তাই করেছে। ভালোবেসে বিজে কিন্তু মানুষের কাছে সেখানে কিন্তু ধর্মটা কোনো না, ধর্মটা কিন্তু আমরা বানিয়েছি, পৃথিবীতে আসার ধর্ম, পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা ভাগ করেছি, তার আগে তো আমরা সবাই মানুষ হিসাবে। তো আমরা যত মানুষ হব, যে
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরও না, তাতে কিন্তু আমাদের পৃথিবীটা আমাদের মধ্যে ভালো কিছু বিরাজ করবে। আমরা আসলে অনেক মানবিক আচরণ করতে পারবো সবাই সবার প্রতি। সেখানে হিন্দুও দেখবো না, মুসলিমও দেখবো না, খ্রিস্টানও দেখবো না, বৌদ্ধও দেখবো না, শুধু আমরা মানুষ হই। তাহলে আমাদের মধ্যে আমি মনে করি যে আমাদের মধ্যে সবটা সময়ের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, হানাহানি আমাদের মধ্যে হবে না। একেবারে যে প্রসঙ্গটাতে ছিলাম যে ভালোবাসার মানুষ একদম অসময়ে চলে গেল, আর দিঘি বলে যে বাবা এবং মা দুজনের দায়িত্ব পালন করে গেছেন এই একজন মানুষ। অসময়ে আসলে সব তো সবার প্রতি হয় না। ও খাওয়া দাওয়ার প্রতি ওর চলাফেরাটা একটু অনিয়ন্ত্রিত ছিল। আচ্ছা, মানে নিজের প্রতি যত্ন না। তা আমি বললাম যে তুমি একজন আর্টিস্ট, আমার এখন আর্টিস্ট হওয়ার দরকার না, আর্টিস্ট তুমি হও। আমি মানুষের সুস্থতার জন্য দরকার, চলো সকালে হাঁটতে যাই, তুমি একটু হাঁটে আসো। আমি যদি 2 ঘন্টা বেশি হাঁটলে যদি তোমার উপকার হতো তাহলে আমি 4 ঘন্টা হাঁটবো। কিন্তু এটা তো হয় না, তোমার কাজটা তোমারই করতে হবে। ডাক্তারের কাছে যায়, আপনি আসলে আমাকে ডাক্তার তাকে বলেছে যে আপনার প্রথম ওষুধ হচ্ছে আপনাকে হাঁটতে হবে, আপনার দ্বিতীয় ওষুধ হচ্ছে আপনাকে হাঁটতে হবে, আপনার তৃতীয় ওষুধ হচ্ছে আপনাকে হাঁটতে হবে। আপনি কোনোটাই করেন না, তাহলে আপনি আইলে আমার আসলে ওষুধ দিয়ে দেন কেন? আমি আপনার বিদায় করি যে খামাকে আপনি তো শুনবেন না, আমি কিন্তু ওষুধ লিখে দিয়ে আপনার বিদায় করে দিই, আপনি শুনবেন না। তো যদি শুনতো, যদি নিয়ন্ত্রণ রাখতো, কারণ একজন অভিনেতা অভিনেত্রীকে সবসময়কে নিয়ন্ত্রণের মধ্যে চলতে হয়, নিয়ন্ত্রণ করে চলতে পারলে কিন্তু সে অনেক দিন পর্যন্ত সুস্থ। আমি যদি সুস্থ না থাকলে অভিনয় করবো কীভাবে? এমন আমি একটা অহংকার না, আমি বিশ্বাসের সহিত বলে আমি 40 বছর অভিনয় করছি, আমার অসুস্থতার কারণে একটি শিফটও কোনো দিন প্যাক আপ হতে হয়নি। আমি কাউকে কোনো দিন যে আজকে তো অসুস্থ শুটিং হবে না, আমি কোনো দিন হয়নি। কেন? আমি দেখেছি, আমি যে সকালে যে হাঁটাটা হাঁটি, আমি যে ব্যায়াম করি এখনও পর্যন্ত, সব কিছুর জন্য আমাকে তো আমার কণ্ঠস্বর ঠিক রাখার জন্য আমাকে ঠিক রাখতে, কণ্ঠটাকে পরিশীলিত করতে হবে যাতে শ্রুতিমধুর হয়, ঠিকমতো আমি উচ্চারণ কথা বলতে পারি, আমার গলাটা কর্কশ না হয়, এগুলি কিন্তু করতে হবে। এগুলি শেখা কিন্তু আমাদের, যারা যখন আমি মঞ্চে কাজ করি তখন তাদের কাছে শিখেছি, যখন চলচ্চিত্রে এসেছি তখন কিন্তু তাদের কাছে দেখেছি ওনারাও কিন্তু পরিশীলিতভাবে কণ্ঠটাকে চলতেন। কেন? বোঝানো ওস্তাদ অভিনয় করে চলিত, গলা বেছে খাইতো, আসলে গলা বেছে খাই, আসলে শুনতে খারাপ শোনো, তাই তো আমাকে তো কণ্ঠ দিয়ে আমাকে চলতে হচ্ছে। একজন যে বেতারে কণ্ঠ দিচ্ছে সেটা যেন ঠিক মতো থাকে, গলা যেন ভেঙে না যায়, শুনতে ভালো, তো এগুলো চর্চা করতে হবে। তো সেই চর্চাটার জন্যই কিন্তু সব কিছু। তো ও যদি নিজেকে ঠিক রাখতো, খাওয়া দাওয়ার প্রতি একটু মনোনিবেশ কম করতো, তাহলে কিন্তু অকালে চলে যেতে হতো না। আর আমাকেও কষ্ট না, এই যে দিঘি মায়ের আদরটা ঠিকমতো পায়নি, যদি পেতো তাহলে ওর জীবনটা তো আরও অনেক সুন্দর হতো। এমন অনেক কিছুই আছে যে একমাত্র মার কাছে বলা যায়, কিন্তু আমি সেটা চেষ্টা করেছি বিদায় তখন মায়ের ভূমিকাটা নিতে হয়েছে যাতে শূন্যতা সৃষ্টি না হয়। অনেকে আমার অনেকেই বলে যে তুমি তো অনেক স্বার্থপর, তুমি তোমার ছেলে মেয়ে তার মার কথা ভুলে দিছো, এরকম অনেকে বলে আমার আত্মীয় স্বজনরা। সেটা আমি তো আমার কারণে করেছি। তারা যদি ফিল করে তাহলে তো তারাও তাদের জীবনটা সুন্দর হবে না, তাদের জীবনটাকে তো আমাকে তৈরি করে দিতে হবে, তারপর তারা তাদের মতো চলতে পারবে, তাদের মতো তাদেরকে গোছাই নিতে পারবে। তো আমি চেষ্টা করেছি তাদেরকে ঠিকভাবে চলার জন্য, যাতে চলতে পারে, কোনো ধরনের কোনো কিছুর মধ্যেই যেন না আসে। আমি যদি আরেকটা বিয়ে করতাম তাহলে কি হতো? আমার এই সংসারটা তো ছিন্ন ভিন্ন হয়ে যেত। আমার এই ছেলেমেয়েগুলো ঠিকমতো হয়তো মানুষ নাও হতে পারতো, তারা যেটা বলে একটা ব্রোকেন ফ্যামিলির মতো হয়ে যেত। তো সেটা আমি করিনি এই জন্য যে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে এত বছর, ঠিক আছে, আর কদিনই থাকবো, ওদেরকে ঠিক রাখি যাতে ওরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারে। সেখানে তো আপনি একদম সফল একজন বাবা। আপনার কাছে চলে আসি, ঠিক রাখার জন্য সেটা সন্তানরাই বলে দেয়। আপনার কাছে চলে আসি, আমি একদম 60-এর দশকে চলে যাব। আমি যদি ভুল না করি 1962 সালে আপনি প্রথম নাটক নির্মাণ করেছেন, তারপর ডাকঘর, হ্যাঁ, তারপরে 66 সালে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন, এবং তারপরে তিতাস একটি নদীর নাম, যেটা একটা ইতিহাস। আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় ঋত্বিক ঘটকের, সরকারি চাকরি করতাম, ওখান থেকে চলে এসেছিলাম তিতাস একটি নদীর নামে। আমি একটু তিতাস একটি নদীর নামের স্মৃতি শুনবো, সেই সাথে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের একটা ইন্টারেস্টিং মেমোরি আছে, আমি জানি, ওইটাতে পরে আসবো। আমি শ্রদ্ধেয় ঋত্বিক ঘটক এবং তিতাস একটি নদীর নাম, আপনার জীবনের এই চ্যাপ্টারটা একটু শুনবো। তিতাস একটি নদীর নাম হচ্ছে আমার ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় নিয়ে আমি আর হাবিবুর রহমান খান, বিখ্যাত প্রডিউসার, এরা সবসময় তর্ক করতাম। তো হাবিব যখন সুযোগ পেল স্বাধীনতার পরপরই,
ঋতিক ঘটককে নিয়ে আসলো। আর তখনই আমাকে ফোন করলো যে চলে আয়, ঋতিক ঘটক চলে আসছে, তুই তার সাথে সহকারী কাজ করবি। আমি তো এমনি অস্থির হয়েছিলাম, চাকরিটা রেখে চলে এলাম এবং তার সাথে করলাম। দাদা একটা লম্বা লোক এবং সবসময় একটা বিড়ি খেত, বিড়ি একটু একদম এরকম মেতে যেত, যে যশোর থেকে আনানো হতো বিড়িটা, তখন পাতলা বিড়ি লম্বা, ওই বিড়ি খেত। এই বিড়ি খেতে খেতে বলতো, তখন দাদা আমরা তো ফিল্মেটিক চাই না, জানবি জানবি আমার সাথে কাজ করতে করতে সব জেনে যাবে। আর তার সাথে কাজ শুরু করলাম সেই ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা লঞ্চ ছিল, ওই লঞ্চের মধ্যে পুরো ইউনিট ছিলাম তিতাস নদীর উপরে। ওখান থেকে গিয়ে গিয়ে পাড়ে গিয়ে শুটিং করে আবার রাত্রেবেলা ওখানে এসে থাকতো। কোনো ডাক বাংলো ছিল না, কোনো এখনকার মতো বিরাট বিরাট হোটেল এবং লাক্সারিয়াস সব রুম এগুলি ছিল না। আমরা সব থাকতাম ওই লঞ্চের মধ্যে। ওই লঞ্চের থেকে এসে সকাল চলে যেতাম, মোস্তফা ভাই শুরু করে মানে হাসান ইমাম সব ওইখানে থাকতো। ওখান থেকে গিয়ে আমরা শুটিং করে আসতাম এবং এইভাবেই তার সাথে আমাদের কাজটা শুরু হয়। এবং সেই কাজটা করতে গিয়ে দেখলাম যে বিরাট মাপের একজন মানুষ উনি। ওনার কাজের মানে সব কিছু কোনো আমার মধ্যে লিখে টিকে রাখি না। আমরা যেমন লিখে রাখি না সব কিছু, সত্যজিৎরা যেমন একদিকে লেখে আর একদিকে আঁকে এরকম করে না, ওনার এইসব নেই। উনি সব তার মাথায় আছে। খালি একটা বই আছিল অদ্বৈত মল্ল বর্মনের তেজাকুড়ির নাম, ওইটাই তার গাইড ছিল, ওইটা নিয়েই সে আয় করতো এবং সেটাকে স্ক্রিপ্ট আকারে করা হয়েছিল। সেই স্ক্রিপ্টটা নিয়ে, স্ক্রিপ্টটা কমই দেখতো, আমি এই স্ক্রিপ্টটা নিয়ে বসে থাকতাম যে কখন দাদা দেখবে, দাদা ওইটা কমই দেখতো, ও জানতো মুখস্থ এরপরে কী শট হবে। বেবি ইসলাম বলে একজন নাম করা ক্যামেরাম্যান ছিল, পরে পরিচালক হয়েছিল, উনি ছিল ওটা ক্যামেরাম্যান। এবং তাকে নিয়ে বসে কোথায় কোথায় কী করতো। একটা নদীতে আসছে বাচ্চাটা গোসল করতে, দুইটা শাপলা ছেড়ে দিল, একটা কেন ওই যে একটা সুন্দর চলে যাচ্ছে, মানে একটা জীবন চলে যাচ্ছে এরকম, মানে ভাব, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কানতেছে, মা অস্থির হয়েছে, তার সামনে এখানে ধোপা আছাড় দিয়ে দিয়ে কাপড় কাচতেছে, মানে মায়ের বুকের যে ডাকতেছে, মানে প্রত্যেকটা সিম্বলিক হিসাবে সে, আমি একটা দেখলাম সিম্বলিক একটা অনেকে ব্যবহার করে। আমাদের কষাই একটা ছবিতে ব্যবহার করেছিল ফতেলরিং হয়ে, যে মানে একটা মেয়ের বিয়ে দিয়ে যাচ্ছে, একটা খাসির কলিজা কেটে দিল। হ্যাঁ, তো উনিকে দেখেছি, ওনাকে দেখেছি আমি যে যে প্রাসঙ্গিকভাবে মানে যেখানে যে লোকেশনটা আছে সেটা সিম্বল ব্যবহার করে, এখান থেকে কেটে ওই মেঘের গর্জন দিয়ে দেয় না, মানে ওইটার মানে ওই নদীর পাড়ে যে ধোপাটা কাজ করছে এটা প্রাসঙ্গিক, নদীর পাড়ে যে শাপলাটা ভেসে যাচ্ছে এটা কিন্তু ওইখানকার প্রাসঙ্গিক। তো সেই প্রাসঙ্গিককেই সে ব্যবহার করে তার ভাব বুঝাবার জন্যে, সে অন্য জায়গায় চলে যায় না। তা আমার কাছে মনে হলো যে আমি অনেক কিছু শিখে ফেললাম। এমনি তো নাটক করতাম, নাটক লিখতাম, এগুলো করতাম, এই করতে করতে ওনার সাথে এসে আমার জীবনে অনেকগুলো শেখা হয়েছে। তবে আমার একটা অন্যরকম কথা আছে, সেটা তোমাদের কীরকম লাগে জানি না, এই ধরনের চলচ্চিত্র দিয়ে আমরা লেখাপড়া করতে পারি, শিখতে পারি। দর্শক, আমাদের যে দর্শক আছে এই শ্রেণীর কোনো উপকার হবে না। আমি অনেক চিন্তা করে দেখেছি, অনেক ভালো ভালো ছবি চরিত্রহীন করেছিল বেবি ইসলাম, অনেক ভালো ছবি, হ্যাঁ আমরা দেখেছি এরকম বড় ভালো ছিল, কিন্তু এইসব ছবি মানে আমাদের চলচ্চিত্র যেটা বিরাট গণমাধ্যম বলি আমরা, সে বিরাট গণমাধ্যমে কোনো রকম আলোড়ন সৃষ্টি করে না। এগুলো ভাবাই লেখাপড়া শেখায়, এগুলো জানায়, হ্যাঁ আলাদা আলাদা রুচির দর্শক আছে, তাই না? দর্শক যেটা চলচ্চিত্রের যে আসল কথা দর্শক, এখনকার যেমন ধর তুই এই যে মোস্তফা ফারুকের ডুব, অমুক অমুক, এগুলো সব এত হাইট হটে যে আমাদের দর্শক, সাধারণ দর্শকের লেভেলটা সেখানে গিয়ে পৌঁছতে পারে না, সুতরাং এগুলো বাড়ি খেয়ে যাচ্ছে এই ছবিগুলো। অথচ অনেক ভালো ছবি, কিন্তু চলছে না এবং হল খালি হয়ে যাচ্ছে এদের জন্যে। আমরা যে হলে দর্শক আনতাম যে সব কমার্শিয়াল ছবি করে, সেই সব ছবিগুলো আস্তে আস্তে দর্শক শূন্য হয়ে যায় যখন এই সব ছবি আসে। সেই আমাদের, এটা আপনার ভাবনা, আপনি অবশ্যই বলবেন, প্রত্যেকেরই ব্যক্তিগত ভাবনা অধিকার আছে এবং প্রত্যেকের ভাবনাকে আমরা শ্রদ্ধা জানাই, যার যার মতো করে। আমার কথা হচ্ছে চলচ্চিত্রকে দর্শককে একটুখানি শিখাও, আস্তে আস্তে প্রথম ধাপে পা ফেলতে শিখো, তারপর তো সিঁড়ি ভেঙে সে উঠতে পারবে। আচ্ছা, আয়োজনের যেহেতু একদম শেষের দিকে আছে, আমি যদি ওই গল্পটা একটু না শুনি, দর্শকদেরকে না জানাই যে বড় ভালো লোক ছিল, এটা একদমই মানে অন্য ধরনের, মানে অন্যভাবে দর্শকদের মনে দাগ কেটেছে। হায়রে মানুষ রঙিন ফানুষ, যেটা শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের অনবদ্য কণ্ঠ আমরা পেয়েছি, শ্রদ্ধেয় আনোয়ার হোসেন গানটাকে প্রাণ দিয়েছেন স্ক্রিনে, শ্রদ্ধেয় কিশোরের কথা মনে পড়ে গেল। সেখানে কিন্তু হ্যাঁ আপনি কিন্তু সেখানে অভিনয় করেছেন একটুখানি। একটা আছে, মহিবাই ছিল আমাদের স্যার, আমাদের যে সাউন্ড শিক্ষক ছিল না, তার চেয়ারম্যান ছিল মহিবাই। আমরা 6 জন ছিলাম ডিরেক্টর, উনি ছিল চেয়ারম্যান। তো মহিবাই ছিল, ওই ছবিটা করছিল, বড় ভালো ছিল।
তখন আমরা সবাই তার সাথে থাকতাম সেই গাজীপুরে, ওখানে গিয়ে জয়দেবপুরে মানে হায়রে মানুষ রঙিন ফানুষ গানটা গাজীপুরে শুটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জয়দেবপুরের জঙ্গলের মধ্যে। ওখানে প্রবীর মিত্র ছিল, প্রবীর মিত্র একটা ভালো রোল করেছে ওখানে, ডাব বাজিয়েছে। ওই এক ট্রাক চালকের অ্যাক্সিডেন্ট করেছিল। তো লাশটা যখন যাচ্ছে, ওই লাশের সিনে কে করবে, কেউ করছে না। লাশের মধ্যে ওই যে খাটিয়া নিয়ে যাবে, গান গেতে গেতে হায়রে মানুষ রঙিন ফানুষ, তাকে কবর দেবে। এখন কেউ যাচ্ছে না ওখানে, কে করবে? মহিভাই বললো, ছুটকু কী করি আমি বলো তো? আমি কেন একটা ডামি দিয়ে করবো না, ডামি দিয়ে করলে ওইরকমই একটা আসবে না, মনে হবে যেন একটা খালি নিয়ে যাচ্ছি বা ভাবতে আসবে না। আমি ওকে চলেন আমি করব। আমি গিয়ে লাশ হয়ে শুয়ে পড়লাম খাটিয়ার মধ্যে। ওই খাটিয়া ওরা তুললো, রাজ্জাক ভাই এরা সবাই নিয়ে গেল এবং ওই গানটা চলতে থাকলো। যখন এটা গিয়ে আমি বাসায় বলছি, আমার বউ ভীষণ লেগে গেছে, বলছে তুমি লাশে উঠে করেছো, আর কী করবো? কারণ অরিজিনালিটি প্র্যাকটিক্যাল মানে ভাবটা আসতে হলে তোমাকে চলচ্চিত্রে, এই জন্যই এরা তো গুণী চলচ্চিত্রকার। আমরা হলে একটা খড়ের দামি দিয়ে বসে দিতাম, ওরা সেটা করেনি। এরা যে এত নাম করা ডাইরেক্টর এই জন্যই যে এরা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করতে চাইতো এবং তার একটা এফেক্ট তৈরি হইতো। আমার মহিভাই আমাদের খুব সম্মানীয় লোক ছিলেন এবং উনি যা বলতেন আমরা তাই মনে করতাম। আমরা মনে হয় একমাত্র এই মহিউদ্দিন ভাইকে আমরা তখন যারা চলচ্চিত্রতে এসেছিলাম একমাত্র স্যার মনে আমরা ওনাকেই বলতাম। আর আমি অন্তত পেয়েছি, আমি একটা ছবিতে পেয়েছি, সবসময় বসে থাকতো, অত্যন্ত স্নেহ করতো। একমাত্র ওনাকে আমরা স্যার বলে সম্বোধন করতে দেখেছি সবাই। আমি পাইনি অন্তত আমার জীবনে। আমরা আয়োজনের শেষ দিকে আছি, তবে আমার একটা ছোট্ট, আচ্ছা সম্ভবত সময় হবে না, আপনি যদি একটু ছোট্ট করে শুধু বলেন যে এফডিসির একটা অন্য চেহারা ছিল, সেটা ভীষণ রঙিন ছিল, সেই চেহারাটা আমরা দেখতে পাই না, বা সেটা এখন মনে হয় যে সাদা কালো হয়ে গেছে। সব থেকে কোন স্মৃতিটা আপনার মনে পড়ে, একটু ছোট্ট করে আমাকে বলবেন সেই রঙিন এফডিসির? এফডিসিতে আগে যেই পরিবেশ ছিল সেটা এখন একেবারেই নেই। এখন এটা ইট কাঠা দালান কোঠা হয়ে গেছে। এখানে আগে প্রাণ ছিল, 3-4টা পুকুর ছিল। সেই পুকুরের মধ্যে যেমন জীবন ছিল, তেমনি আমাদের সবার জীবনে সেরকম পুকুরের মতো যে পদ্ম ফুল ফুটে থাকতো, শুটিং করতাম। আমাদের গ্রামে যেতে হতো না, আমরা এফডিসিতে শুটিং করতে পারতাম, সেরকম আমাদের ছিল। আর এখন মনে একটা প্রাণহীন হয়ে বসে আছে। যেই আগে যে এফডিসিতে পা রেখেছিলাম 1984-তে, এখন তার সাথে আর কোথাও মিলাতে পারি না। প্রাণহীন জীবন এখন, এফডিসি এখন প্রাণ নেই। সেই জীবনটা খুব মিস করি যে কখনো হয়তো বা এই এফডিসিকে এরকম দেখবো সেটাই চিন্তা করতে পারি। একটা বাগানকে আমরা চারটা ছবি একসাথে শুটিং করেছি। আমি এক কোনায়, হয়তো ছোট্ট এক কোনায় করছি, আমি এখানে করছি। হ্যাঁ, আমরা এইভাবে করেছি। 5টা-6টা ছবি একদিনে করেছে। অনেক স্মৃতি, অনেক কথা। আমার মনে হয় এই সময়টুকু খুবই অল্প। খুব ভালো লাগলো। নিশ্চয়ই আগামীতে রূপকথার রাতে আবারও পাবো এবং বাকি গল্পগুলো যদি চলতেই থাকে তাহলে খুব ভালো হবে, অনেক ভালো হবে। কারণ অভিজ্ঞতার পাল্লাটা এত বড় আপনাদের। ছোটকু ভাইদের মতো ওনারা তো এখন মোস্ট সিনিয়র। এই ধরনের লোকরা যদি আসে তাহলে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। ভবিষ্যতের প্রজন্ম কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে যে এটাই ছিল আমাদের চলচ্চিত্র জগৎ। তো আজকে সময়টা একদম শেষ হয়ে গেছে, আমি বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন, আপনাদের কাছ থেকে আরো কাজ পেতে চাই। আমরাও আপনাদের দোয়া করছি যেন সবাই ভালো থাকে। রূপকথার রাত শুরু করেছিলাম 10 তারিখ রাত 11:30 এখন চলে আসছে 11 তারিখ প্রায় 12:40। রাত যেন শেষ না হয়, এভাবেই চলতে থাকুক। আড্ডায় আরও অনেক গুণী লোকরা আসুক, তাদের মাধ্যমে আমরা চলচ্চিত্রের যারা নতুন দর্শক তারা আমাদের ইতিহাস জানতে পারবে এবং তারা আমাদের চলচ্চিত্রটাকে ভালোবাসতে পারবে। খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তুমিও ভালো থেকো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথার রাত। আশা করছি আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে। শুভরাত্রি।